ফাইন। আরমান হোসেন, আপনাকে একটু আমাদের একটু বর্ণনা করবেন নিশ্চয়ই। সাভারে আসলে কি ঘটেছিল ছোট্ট করে বলবেন, পাশাপাশি এটাও বলবেন যে কেন আপনারা আসলে হামলার শিকার হচ্ছেন, আপনাদের সন্দেহের তীর বা অভিযোগ কার দিকে? ধন্যবাদ আপনাকে। সাভারের যে ঘটনাটা, মানে এনসিপি আজকে জুলাই পদযাত্রা শুরু করেছে এবং এই জুলাই পদযাত্রার প্রথম দিনে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে আমাদের কর্মসূচিতে, জুলাই পদযাত্রার কর্মসূচিতে ককটেল হামলা হলো। এটা বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে খুবই কনসার্নিং একটা ঘটনা। প্রথমত এই ঘটনার পূর্বে আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঘটনাতে সাভারের তারাপুর মাঠে এনসিপি পৌঁছেছিল 9টা 26 মিনিটে। এবং ওই মাঠটিতে যখন এনসিপি কর্মসূচি শুরু করেছে, সভাটি যখন শুরু হলো তার পূর্বে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় এনসিপি কিন্তু তার কর্মসূচি শুরু করে এবং কর্মসূচি শুরুর কিছুক্ষণ পরে আপনি জানেন যে ককটেল বিস্ফোরণ হয়েছে সেই কর্মসূচিতে। এবং এখনো পর্যন্ত 4 জন হতাহত হয়েছেন। এই 4 জনের মধ্যে এনসিপির কর্মী ছাড়াও একজন শহীদের পিতা রয়েছেন, যিনি এই ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন আজকে। তো এই বিস্ফোরণের ঘটনার ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন থাকে যে একটি পূর্ব ঘোষিত কর্মসূচি এনসিপির, সেখানে ককটেল বিস্ফোরণ হবে এবং এমন একটা সময় হবে যেখানে পূর্ব থেকে বিদ্যুৎ চলে যাবে। এই ঘটনা কি কাকতালীয় কিনা? কারণ আপনার এমনিতে যখন একটা পলিটিক্যাল পার্টি তার কর্মসূচি রাখছে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণভাবে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর দেখার কথা। তো সেখানে একই সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং ককটেল বিস্ফোরণ ঘটা, দুটা কিন্তু কখনোই আমার কাছে মনে হচ্ছে না যে এটা একটা কাকতালীয় ব্যাপার। তো এই জন্যই আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমরা বলছি যে এই ঘটনার সাথে প্রশাসনের সংশ্লিষ্টতা আছে কিনা সেটা সর্বোচ্চভাবে খতিয়ে দেখতে হবে এবং প্রশাসনের পার্ট থেকে নেগলিজেন্স অথবা কোনো প্রকার অ্যাসিস্ট্যান্স ছাড়া এই ঘটনা ঘটা কোনোভাবেই সম্ভব নয়। তো এই জায়গাটা আমাদের একটা বক্তব্য ছিল। আর দ্বিতীয়ত যে বিষয়টি, সেটা হচ্ছে যে কেন এনসিপির উপর আজকের এই আক্রমণ? কারণ আপনি দেখেন নির্বাচনের পরে জামাত অনেক কর্মসূচি রেখেছে, বিভিন্ন সভা সমাবেশ করেছে। সরকার দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ হচ্ছে। কিন্তু কোথাও এরকম কোনো আক্রমণ বিস্ফোরণের ঘটনা ঘটেনি। কিন্তু এনসিপি জুলাই মাসে এই প্রথম যখন এই কর্মসূচিটি রাখছে, সেখানে পূর্ব পরিকল্পিতভাবে কর্মসূচির মধ্যে ককটেল বিস্ফোরণ করা হয়েছে, কারা যেখানে আমাদের কারা কারা নেতাকর্মীরা করতে আহত পারে? হয়েছে। কারা করতে পারে? তো এই বিষয়টা আমাদেরকে যে বার্তা দেয় যে হচ্ছে এনসিপি কে কোন একটি পলিটিক্যাল শক্তি সবচেয়ে বড় থ্রেট মনে করছে। কোন তার পলিটিক্যাল নিজ শক্তি? কোন পলিটিক্যাল পলিটিক্যাল যে শক্তি? এজেন্ডা, তার নিজ পলিটিক্যাল যে কর্মসূচি অথবা তার পলিটিক্যাল কোনো প্রত্যাবর্তন, সেই জায়গায় এনসিপি কে সবচেয়ে বেশি তারা থ্রেট মনে করছে। ওকে, প্রত্যাবর্তন। তো আচ্ছা, এটা আমরা এখনো এটাও কি পর্যন্ত এটাও কি নিশ্চিত এটাও নই কি এটা আরমান কোন হোসেন, গোষ্ঠীর এটাও কি ঘটনা এভাবে বা কোন দেখার সুযোগ গোষ্ঠী আছে এই কিনা বা কাজটা এভাবে করেছে। বলার সুযোগ আছে কিনা? কিন্তু আরমান হোসেন, এটাও কি এভাবে বলার সুযোগ আছে কিনা? ধরেন এনসিপির বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগগুলোর মধ্যে দুটি অভিযোগ খুব বড় আকারে ওঠে। আহ, অভিযোগ ওঠে যে এনসিপি নানান সময় মবের ক্ষেত্রে ইন্ধন দেয়া বা অ্যানার্কি তৈরি করার ক্ষেত্রে নানান ধরনের ইন্ধন দেওয়ার অভিযোগ এনসিপির বিরুদ্ধে আসে। এখন কি সেই বিষয়গুলো কি এনসিপির দিকে বুমেরাং হয়ে আসছে? দুঃখিত, আমি আপনার প্রশ্নটি ক্লিয়ারলি শুনতে পাইনি, আর যদি রিপিট করতেন। প্রশ্নের জায়গাটি হচ্ছে যে আপনি বলছিলেন যে পতিত শক্তি বা পুনর্বাসিত হতে যাচ্ছে, এরকম শক্তিগুলোর দিকে আপনি অভিযোগের তীর টানছেন। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে গত কয়েক বছর ধরে এনসিপির বিরুদ্ধে যে মোটা দাগে কয়েকটি অভিযোগ আসে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে মবের ক্ষেত্রে তাদের এক ধরনের ইন্ধনের কথা আসে বা অ্যানার্কি তৈরি করার ক্ষেত্রে তাদের এক ধরনের উস্কানিমূলক বক্তব্য কার্যক্রমের কথাগুলো আসে। ফলে এতদিন ধরে যে প্র্যাকটিসগুলো করে এসেছে এনসিপি, সেগুলোই তাদের দিকে আসলে বুমেরাং হয়ে ফিরছে, এমন অভিযোগগুলো আছে। এগুলো কথার কি ভিত্তি পাওয়া যায়? না, দেখুন, এখন একটি বিষয় হচ্ছে যে এনসিপি যখন এই ফ্যাসিবাদী আওয়ামী শক্তির বিরুদ্ধে কথা বলছে, স্বৈরাচারী পতিত স্বৈরাচারদের বিরুদ্ধে কথা বলছে, তখন কিন্তু তাদের যে প্রপার পলিটিক্যাল ক্যারেক্টার, আপনি জানেন যে হচ্ছে 1400 শহীদের রক্তের বিনিময়ে এবং আপনার হাজারো আহত রক্তের বিনিময়ে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানটি ঘটেছে। এবং এই যে এত বড় আত্মত্যাগের পিছনে সর্বোচ্চ এই ঘাতক হিসেবে কাজ করেছে পতিত আওয়ামী লীগ, স্বৈরাচার আওয়ামী লীগ শক্তি। তো সেই জায়গায় আপনার তাদের যে পলিটিক্যাল প্রত্যাবর্তন বা তাদের যে পলিটিক্যাল পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন জায়গা থেকে, তার বিরুদ্ধে এনসিপি সর্বোচ্চ সোচ্চার থেকেছে। এবং যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এনসিপি গঠিত হয়েছে, সেখানে তার গণঅভ্যুত্থানের দায় থেকে, গণঅভ্যুত্থানের দায়বদ্ধতা থেকে এনসিপি সর্বদা এই খুনি ঘাতক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলে যাচ্ছে এবং কথা বলবে। তো সেই জায়গায় যখন যখন আওয়ামী লীগকে পলিটিক্যাল একটি ডিজাইন থেকে অথবা পলিটিক্যাল এক প্রকার ষড়যন্ত্র থেকে কোন বিভিন্ন মহল বা গোষ্ঠী প্রত্যাবর্তন করতে চাচ্ছে, পুনর্বাসন করতে চাচ্ছে, অথবা জুলাই গণঅভ্যুত্থানে তাদের যে নৃশংসতা বর্বরতা সেটাকে নরমালাইজ করতে চাচ্ছে,
তো সেই জায়গা থেকে এনসিপি সর্বদাই সর্বোচ্চ তাদের যে আরেকটু সতর্কতা, পরিষ্কার করবেন আরমান, সর্বোচ্চ আরেকটু পরিষ্কার করবেন, এবং যে কারা স্পষ্ট করে কি বলবেন যে কারা আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে, কারা? এটা সর্ব জায়গায় আপনি যদি দেখেন রিসেন্টলি আমাদের যে মিডিয়ায় আমরা টক শোতে দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন ফোরামে বিভিন্ন সাংবাদিক মহল বলেন, ব্যবসায়ী মহল বলি, আমরা বিভিন্ন আমি পলিটিক্যাল অ্যাসপেক্টে জানতে চাচ্ছি, আমি পলিটিক্যাল অ্যাসপেক্টে জানতে চাচ্ছি। গণঅভ্যুত্থানে যেটা দিবালোকের মতো স্পষ্ট, এরকম বিষয়গুলোকে আপনার হচ্ছে টক শোতে প্রশ্ন করা হচ্ছে। আপনার যে সাংবাদিক অথবা যিনি টক শো হোস্ট, যিনি জুলাই গণঅভ্যুত্থানে আগে নোংরা ভাবে এবং স্পষ্ট ভাবে আওয়ামী লীগকে ডিফেন্ড করে যেতেন, আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেন এবং পলিটিক্যালি ইল মোটিভেটেড ছিলেন, তাদেরকে কিন্তু এখন নতুন ওকে করে ওকে, আপনি আবার গণমাধ্যমের নিয়ে দায়ের আসা কথা হচ্ছে। বলছেন, ঠিক আছে, এবং আমি যারা বরং সরাসরি পলিটিক্যাল জুলাই অ্যাঙ্গেল থেকে জানতে গণঅভ্যুত্থানকে চাচ্ছি অস্বীকার করছে যে এমন কোন লোকজনকে পলিটিক্যাল শক্তি, কথা বলার সুযোগ পাচ্ছে। কোন পলিটিক্যাল শক্তি, বিশেষ করে রাজনৈতিক সংগঠনগুলোর কথা বলেন বা দলগুলোর কথা বলেন, সেই কোন পলিটিক্যাল শক্তি আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছে? পলিটিক্যাল শক্তির ক্ষেত্রে আমরা বলছি যে শুধু এটা কোনো একক পলিটিক্যাল ফ্যাক্টর নয়। আপনি দেখেন আপনার বিএনপির মধ্যে যদি আমরা কথা বলি, বিএনপির বিভিন্ন জায়গায় আপনি যদি তৃণমূলে দেখেন বিভিন্ন নেতাকর্মী তারা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছেন তাদেরকে নরমালাইজ করার চেষ্টা করছেন ওকে, এবং বিভিন্ন জায়গায় তারা হয়তো দুর্নীতিগ্রস্ত হয়ে টাকার লোভে অথবা মনে করেন বিভিন্ন পার্সোনাল রিলেশনশিপ থেকে তারা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের এক প্রকার সেফগার্ড দেওয়ার চেষ্টা করছেন। তো এটা আমি অ্যাজ আ হোল সরকারের উপর যদি আমি দায় বলবো না, এটা আমি বলবো যে হচ্ছে পলিটিক্যালি যে নিজেদের নেতাকর্মী নিজেদের নেতার মধ্যে যে সততা নিয়ে আসা বা আওয়ামী লীগ প্রশ্নে একক প্রশ্নে স্ট্যান্ড রাখাটা এই ক্ষেত্রে একটা দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে।